ছাত্রছাত্রীরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি কবি জীবনানন্দ দাশ রচিত বোধ কবিতাটি নিয়ে আলোচনা করব। বোধ কবিতাটি কবি জীবনানন্দ দাশের ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের অন্তর্গত, যা 1936 সালে রচিত হয়। কবিতাটি আলোচনা করার পূর্বে কবিতাটির সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপট জেনে নেওয়া একান্ত জরুরি। তাহলে বুঝতে সুবিধা হবে যে কবি কোন সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে কবিতাটি লিখতে উদ্যত হয়েছিলেন। 1914 সালে তৃতীয় বিশ্বযুদ্ধের সময়কাল থেকে 1947 সাল, এই সমগ্র সময় পৃথিবীর পক্ষে একটা প্রচণ্ড ভাঙাগড়ার যুগ। রাষ্ট্র ও সমাজে অর্থনৈতিক ভিত্তির দ্রুত পরিবর্তন হচ্ছিল। নানা ক্ষেত্রে বিভিন্ন বৈপ্লবিক চিন্তাধারার আবির্ভাব ঘটেছিল। তার ফলে মানুষের জীবন দর্শন ও মূল্যবোধ সম্বন্ধে প্রাক্তন ধারণা ও বিশ্বাস ভেঙে পড়তে শুরু করেছিল। যদিও এই পরিবর্তন আরম্ভ হয়েছিল ইউরোপে এবং বাংলা সাহিত্যেও এর ঢেউ এসে পড়েছিল। আধুনিক কবিদের কৈশোর এবং যৌবন এই বিভিন্ন চিন্তাধারার ঘাত প্রতিঘাতে আন্দোলিত হচ্ছিল। লক্ষ্য ও পন্থা নিয়ে দেশব্যাপী অনিশ্চয়তা তাদের অনুভূতিপ্রবণ মনকে বিভ্রান্ত করেছিল, সন্দেহ নেই। এই বিভ্রান্তি আরও বেড়ে গেল 1929-30-এর অর্থনৈতিক বিপর্যয়ে। যে বাণিজ্য সংকটে আমেরিকা শেয়ার বাজারের পতন শুরু হয়েছিল তা স্পর্শ করল ইংল্যান্ডের অর্থনীতিকে। অনিবার্যভাবে ভারতীয় বাণিজ্য ও মূলধন আদান প্রদানের অব্যাহত স্রোত নিরুদ্ধ হয়ে গেল। ফলে ভারতের অর্থনীতিতে দেখা দিল নিদারুণ সংকোচ, অভাবনীয় মূল্য বিপর্যয় ও ব্যাপক বেকার সমস্যা। বোঝা গেল যে একই ধনতন্ত্রের নাগপাশে সমস্ত পৃথিবী বাধা পড়েছে এবং তার এক প্রান্তে সামান্য অনিশ্চয়তা বা সংশয় অন্য প্রান্তে লক্ষ লক্ষ মানুষের জীবনে দুর্ভিক্ষ বা মৃত্যু ডেকে আনতে পারে। অপরদিকে যান্ত্রিক উৎপাদন ব্যবস্থার ফল হিসেবে গড়ে উঠতে লাগলেও মহাকায় নগর। বিশাল বিশাল প্রতিষ্ঠানে মানুষ কাজ করে, বহুতল বাড়িতে মানুষ বাস করে। এই সব বিশালতা মানুষের মনে জাগায় নিরর্থকতা, তুচ্ছতার বোধ। বোদলিয়ারই প্রথম বুঝেছিলেন যে মাল্টিটিউড অর সলিটিউডের ভিড়, নিঃসঙ্গতা সমার্থক। এই নিঃসঙ্গতা, একাকিত্ব বোধ থেকে এসে যায় হতাশার বোধ আর নির্বেদ, এবং হতাশা ও নির্বেদ দুই হাত ধরে ক্রমেই নিয়ে যায় এক আত্মিক আতঙ্কের দিকে, এক মর্মান্তিক শূন্যতাবোধের দিকে। কাফকা তার বন্ধু ম্যাক্স ব্রডকে বলেছিলেন, উই আর নিহিলিস্টিক ফিগমেন্টস অল অফ আস। সমস্ত আধুনিক শিল্পের মর্মে মর্মে অনুভব করা যায় এক তীব্র যন্ত্রণাময় নেতিবোধ। এই তীব্র যন্ত্রণাময়তা আধুনিক পৃথিবীর বীভৎসতা জীবনানন্দের মধ্যে এক বোধের জন্ম দেয়। তার কবিতাগুলি যেমন বস্তু জগৎকে বিশ্বাস্য করে তোলার পরিপাটি, তেমনি যে বিশ্বের যে সময়ে তার জন্ম সেই সময়কালকে তিনি কবিতার মধ্যে দিয়ে চিনিয়েছেন। রিয়ালিস্টদের কাজই হলো যে বস্তু জগতে আমরা বসবাস করি তাকেই আরও বিশ্বাস্য করে তোলা। জীবনানন্দ তার কাব্যজীবনের প্রথম অধ্যায়ে ছিলেন ন্যাচারালিস্ট। সেখানে তিনি রূপসী বাংলার কবি। কাব্যজীবনের দ্বিতীয় অধ্যায়ে তিনি প্রবেশ করলেন বাস্তবের পিছনে বাস্তবের চেয়ে বেশি অতিবাস্তব জগতে। তাই তার দু চোখে দেখা বস্তু পৃথিবী নয়, গাছ নয়, রোদ নয়, মেঘতারাও নয়। তৃতীয় নেত্র দিয়ে দেখা সুরিয়ালিজম এলো জীবনানন্দের কাব্যের দ্বিতীয় অধ্যায়। ধূসর পাণ্ডুলিপিতে অন্তঃচক্ষুর অধিকারী কবি আত্মপরিচয় দিয়েছেন। কেউ যাহা জানে নাই কোনো এক বাণী আমি বহে আনি। একদিন শুনেছ যে সুর ফুরায়েছে পুরানো, তা কোনো এক নতুন কিছুর আছে প্রয়োজন। তাই আমি আসিয়াছি, আমার মতন আর কেউ নাই। এই নতুন কিছুর চাহিদা পূরণের জন্য তিনি এসেছেন, একথা মানা যায় না। এই পরাদৃষ্টির উন্মেষ ভিতর থেকেই হয়েছে অনিবার্য অন্তর্গত তাড়নায়। বোধ কবিতায় কবি সেই চৈতন্যের কথা বলেছেন যার প্রভাবে চেনা জগৎ অচেনা হয়ে যায়, জগৎ সংসারের সঙ্গে পরিচয় সূত্রগুলো খসে যায়, সেই তৃতীয় চক্ষুর সম্বন্ধগুলো খুলে যায়। পীড়িত হতে হয়
বিচ্ছিন্নতা বোধে। কেননা সাধারণ মানুষ যখন জগতের স্থূল বাস্তব চেহারা দেখে তখন কবির পরাবাস্তব দৃষ্টিতে জগৎ হারিয়ে ফেলে তার স্থূলতা। তাই কবি কবিতায় বলেছেন, আলো অন্ধকারে যায়, মাথার ভিতরে স্বপ্ন নয়, কোন এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়, আমি তারে পারি না এড়াতে। কবি আলো বা অন্ধকার যেদিকেই যেখানেই যান কবির মাথার ভিতরে এক বোধ কাজ করে। আলো ও অন্ধকার দুই বিপরীতমুখীনতা। আলো যেমন ইতিবাচক চেতনার জন্ম দেয়, অন্ধকার তেমনি নেতিবাচক চেতনার। অথচ এই দুই প্রকার চেতনার জগতে অন্য এক চেতনা মাথার ভিতরে কাজ করে, তা হলো এক বোধ চেতনা। মাথার ভিতরে সর্বদা এই বোধের চেতনা কবিকে কোনো স্বপ্ন দেখায় না, শান্তিও দেয় না, ভালোবাসাও জাগায় না। কবির হৃদয়ের মাঝে শুধু এক বোধ কাজ করে চলে। তিনি তাকে কিছুতেই এড়িয়ে যেতে পারেন না। কবি এখানে বলতে চাইছেন, তিনি যে কাজই করুন না কেন, যেদিকেই মন দিন না কেন, ওই বোধ নামক চেতনা সর্বদা তাকে আচ্ছন্ন করে রাখে। এই বোধ আবার বুদ্ধিরও সম্বন্ধ স্থাপক। সে আমার হাতে হাত রাখে হাত, সে আমার হাত রাখে হাতে, সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়, সব চিন্তা প্রার্থনা সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। সেই বোধের চেতনা কবির হাতে হাত রাখে, সমস্ত কাজ তার কাছে তুচ্ছ মনে হয়, অর্থাৎ যে কোনো ভালো কাজ বা খারাপ কাজ সবই সমান, সবই তুচ্ছ, পণ্ড মনে হয়। কারণ সেই বোধের চেতনা তিনি কিছুতেই মন থেকে তাড়াতে পারেন না। তিনি যখন চিন্তা করেন, প্রার্থনা করেন, তখনও বোধকে তিনি তাড়াতে পারেন না। সব কিছু শূন্য মনে হয়। যুগ যন্ত্রণার ফলে এক গভীর হতাশা ও তার ফলে ডিপ্রেশন, এছাড়া এই বোধ কিছুই নয়। জীবনানন্দের এই বোধ একাকিত্বের, হতাশার, নির্বেদের, শূন্যতার। চারিদিকের মানুষের সঙ্গে এই শূন্যতাপীড়িত মানুষ স্বাভাবিক মানবিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারে না। ভিড়ের মধ্যেও একাকিত্বের যন্ত্রণা থেকে তার নিস্তার নেই। এই নির্বেদ ও হতাশা থেকেই এসে যায় এক মানসিক জড়া। যেহেতু শূন্যতাবোধের নিরর্থক নিরর্থকতা বোধের জীবাণু ঘুণ পোকার মতো আত্মাকে আক্রমণ করে, দুই একটা অস্ফুট ইশারা অগ্রাহ্য করলে বোধ কবিতার প্রথম স্তবকে কোনো ইমেজ বা উপমা পাওয়া যায় না। পুরো স্তবকটাই স্টেটমেন্টে ভরা, অর্থাৎ পরাবাস্তবকে আলো অন্ধকারে প্রবেশের সময় তিনি অনুকারী তরুণদের মতো যুক্তি বা বোধকে অনাবশ্যক বিবেচনায় বিসর্জন দিতে রাজি ছিলেন না। সহজ লোকের মতো কে চলিতে পারে, কে থামিতে পারে এই আলোয় আঁধারে। সহজ লোকের মতো তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর, কোনো নিশ্চয়তা কে জানিতে পারে আর, শরীরের স্বাদ কে বুঝিতে চায় আর, প্রাণের আহ্লাদ সকল লোকের মতো কে পাবে আবার। সহজ সরল জীবনযাপনকারী লোকের মতো কবি চলতে পারেন না। প্রতিদিনকার সহজ সরল কর্তব্য সাধন করেই মানুষ শান্তি পায়। যুগ যন্ত্রণা জীবন যন্ত্রণা তাদের তাড়িত করে না, বা এই যুগের ক্লান্তি হতাশা থেকে দূরে তারা সরে থাকতে চায়। কিন্তু তারা যে বোধহীন একথাও বলা যায় না। সকল মানুষের মধ্যে বোধ থাকে। নিজের ভিতর যদি বোধ না থাকলো তবে এই পৃথিবীতে মানুষ স্বাবলম্বী হয়ে চলাফেরাই করতে পারবে না। আবার অপরদিকে কবির কাব্য যদি জীবনের মুকুট হয় তবে এই জটিল যুগের প্রতিবিম্ব তাকে আরও জটিল করে তুলবে। এতে আর আশ্চর্য কি? কবিরা সহজ সাধারণ লোকের মতো চলতে পারে না। জীবনের হতাশা নিঃসঙ্গতা এক বোধের চেতনা তাদের জাগ্রত করে। সহজ সরল লোকের মতো আলো আঁধারে তারা চলতে পারে না, থামতে পারে না। তখন মাথার ভিতরে এক বোধ জন্ম নেয়। সেই বোধের চৈতন্য কী প্রকার কবিতা জানতে পারেন না, বুঝতে পারেন না, কিন্তু সমস্ত কাজেই সেই বোধের জাগরণ ঘটে।
তাই সহজ লোকের মতো ভাষায় কথা বলতে পারেন না, কোনো নিশ্চয়তাকে অনুধাবন করতে পারেন না, কারণ সেই বোধের চৈতন্য নিশ্চয়তাকে দূর করে বোধের জগতে নিয়ে যায়। সহজ সাধারণ লোক যা পারে, কবির বোধ কবিকে তা করতে দেয় না। শরীরের কি প্রকার স্বাদ, এই বোধের জন্যই কবি বুঝতে পারেন না। আনন্দ, সুখ, দুঃখের সঙ্গে সাধারণ লোক জীবন নির্বাহ করলেও কবির বোধ সেই আনন্দ আহ্লাদ থেকে কবিকে দূরে সরিয়ে রাখে। কোনো এক শূন্যতা, হতাশা থেকে কবির মুক্তি নেই, কোনো কাজে শান্তি নেই। সকল লোকের মতো বীজ বুনে আর সাত কই, ফসলের আকাঙ্ক্ষায় থেকে শরীরের মাটির গন্ধ মেখে, শরীরে জলের গন্ধ মেখে, উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতো প্রাণ পেয়ে কে আর রহিবে জেগে পৃথিবীর পরে। স্বপ্ন নয়, শান্তি নয়, কোনো এক বোধ কাজ করে মাথার ভিতরে। যারা চাষি তারা বীজ বুনে, বীজ থেকে ফসল উৎপন্ন হলে তারা আনন্দ পায়। ফসল উৎপন্ন হলে তাদের কাজেই সার্থকতা গৃহীত হয়। সেই ফসল উৎপাদনকারী বীজ বোনার মধ্যেও এক স্বাদ আছে, সৃষ্টির স্বাদ, সার্থকতার স্বাদ। শরীরে মাটি জলের গন্ধ মেখে ফসল উৎপন্ন করার মধ্যে এক স্বাদ, সার্থকতা জড়িয়ে আছে। কিন্তু কবি যেন এ সমস্ত থেকে দূরে। বীজ বোনা বা ফসলের আকাঙ্ক্ষা করা কোনোটাই কবি মন থেকে করতে পারেন না, কারণ কোনো এক শূন্যতা বোধ কবিকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। উৎসাহে আলোর দিকে চেয়ে আলোর পথের দিশারি সাধারণ মানুষ, তার বিপরীতে অন্ধকারের পথিক কবি হৃদয় চাষার মতন প্রাণ পেয়েও নির্বেদ হতাশাময় জীবনে পরিব্যাপ্ত হয়। পৃথিবীর পরে তার আর জেগে থাকার বাসনা থাকে না। পৃথিবীতে জন্মানো যেন এক অভিশাপ রূপে পরিগণিত হয় কবির কাছে। মৃত্যুপথের প্রতীক সে যেন হতে চায়, কারণ যে জীবনে স্বপ্ন নেই, যেখানে ভবিষ্যৎ নেই, তাই যে জীবনে ভবিষ্যৎ নেই সেখানে বর্তমানের পথ চলা থমকে যেতে বাধ্য। আবার বর্তমানের পথে কবির জীবনে কোনো শান্তিও নেই। শান্তিহীন জীবনে এক হতাশাবোধ সর্বদা জাগ্রত হয়। মরুভূমির মতো শূন্যতার বা পর্বতচূড়ার মতো নিঃসঙ্গতায় বসবাস আধুনিক শিল্পীর অপ্রতিরোধ্য অভিশাপ। মানবিক অনুভূতি বর্জিত, যন্ত্রণাপীড়িত আধুনিক মানুষের মর্মান্তিক ছবি ধরা পড়েছে এলিয়টের কাব্যে। তিনি বলেছেন, শেপ উইদাউট ফর্ম, শেড উইদাউট কালার, প্যারালাইজড ফোর্স, জেস্টার উইদাউট মোশন। এই আতঙ্কজনিত নেতিবাদ ও শূন্যতাবোধ থেকে আত্মহত্যা বেশি দূরে নয়। তাই জীবনানন্দের বোধ ও ৮ বছর আগের একদিন কবিতা দুটি কার্যকারণ সম্বন্ধ সূত্রে গঠিত যুগ্ম কবিতা। বোধ কবিতায় কারণ আছে, ৮ বছর আগের একদিন কবিতায় পরিণাম আছে। সেই অনামা বোধ, সে তো নেতিবাদ, নিরর্থকতা বোধ বা শূন্যতা বোধের এক মিশ্র অনুভূতি। সেই বোধের জন্যই কবি সহজ লোকের মতো সহজ হতে পারে না। সবকিছু তার কাছে শূন্য মনে হয়। সেই বোধের জন্য সে কোনোদিন শান্তি পায় না। বলেন, আমি তারে পারি না এড়াতে। পথে চলে পারে পারাপারে উপেক্ষা করিতে চাই তারে, মরার খুলির মতো ধরে আছাড় মারিতে চাই। জীবন্ত মাথার মতো ঘোরে, তবু সে মাথার চারিপাশে, তবু সে চোখের চারিপাশে, তবু সে বুকের চারিপাশে। আমি চলি সাথে সাথে সেও চলে আসে। কবি যখন পথ চলেন তখন এই বোধও সঙ্গে সঙ্গে চলে। পথ পারাপারের বোধই সঙ্গী কবির। কবি সেই বোধকে উপেক্ষা করতে চান, সেই বোধের চৈতন্য থেকে বেরিয়ে আসতে চান। মরার খুলির মতো ধরে সেই বোধকে কবি আছাড় মারতে চান। বোধও জীবন্ত হয়ে কবির মাথাতে ঘোরে, তবু সেই বোধ কবির মাথার চারপাশে, চোখের চারপাশে, বুকের চারপাশে ঘুরে বেড়ায়। অর্থাৎ বোধের চৈতন্য কবিকে মানবদেহ কবির মানবদেহকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। মাথার ভিতরে এই যে বয়ে চলা বোধ, এর থেকে কবির নিস্তার নেই। কবি যেখানেই চলেন সেই অনামা বোধ কবির সাথে চলে আসে। আমি থামি সেও থেমে যায়, সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে। আমি একা হতেছি আলাদা, আমার চোখেই শুধু ধাঁধা, আমার পথেই শুধু বাধা।
কবি যখন পথ চলতে চলতে থেমে যান, সেই বোধও থেমে যায়। সকল লোকের মাঝে যখন কবি বসেন, জগৎ সংসারে সকল লোকের সাথে জীবন নির্বাহ করেন, তখন অন্য কারোকে নয়, শুধুমাত্র কবিকেই এই বোধ আক্রমণ করে। কবি মনে করেন এ তার মুদ্রা দোষ। সবার মাঝে থেকেও সকলের থেকে একা হয়ে যান, আলাদা হয়ে যান, আর তখনই বোধ এসে কবিকে গ্রাস করে নেয়। কবি এখানে প্রশ্ন করেছেন, তিনি কেন সবার থেকে আলাদা, একাকী? কেন কবির চোখে শুধু ধাঁধা, কবির পথেই শুধু বাধা? এ প্রশ্নের উত্তর তিনি পান না। উত্তর খুঁজতে গিয়ে এক বোধের দ্বারা তিনি আচ্ছন্ন হন। কবি নিজেকে দোষ দেন, মনে করেন এই যে সদা সর্বদা এক হতাশাময় পরিব্যাপ্তি তার চারিদিকে, যাকে তিনি বোধ বলে মনে করেন, এ যেন তার মুদ্রা দোষ। এই মুদ্রা দোষের জন্য তিনি সহজ লোকের মতো সহজ হতে পারেন না, সকল লোকের সাথে মিশতে পারেন না। তিনি সবার থেকে একাকী, আলাদা, বিষণ্ণময় জীবনের অধিকারী। জন্মে আছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে, সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময়, কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের, কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে, জন্ম দেবে বলে। মানুষের যে প্রতিনিয়ত চলমান জীবন, প্রতিদিনের আহার, নিদ্রা, কাজকর্ম, এর মধ্যেই মানুষের জীবন অতিবাহিত হয়। বাইরের পৃথিবীর দিকে তাকানোর যেন সময় নেই। সন্তান হয়ে যারা এই পৃথিবীতে জন্মেছে, তারা বড় হয়েছে, তারা আবার ভবিষ্যৎ পৃথিবীর জন্য সন্তানের জন্ম দিতে দিতে অনেক সময় কাটিয়ে ফেলেছে। কিংবা আজ যারা সন্তানের জন্ম দিচ্ছে, যারা পৃথিবীর বীজ খেতে এসেছে সন্তানের জন্ম দেবে বলে, কবি তাদের সঙ্গে নিজের তুলনা করতে চাইছেন। তারা নির্দ্বিধায় সন্তান হয়ে জন্মে, আবার সন্তানের জন্ম দিয়ে পৃথিবীর কাজ করে পৃথিবী থেকে বিদায় দেন। কবি এবার নিজেকেই প্রশ্ন করেছেন, তাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় নাকি? তাহাদের মন আমার মনের মতো নাকি? তবু কেন এমন একাকী? তবু আমি এমন একাকী? এই যে যারা পৃথিবীতে জন্মগ্রহণ করে আবার সমস্ত কাজ সম্পূর্ণ করে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, তাদের হৃদয় আর মাথার মতন কবির হৃদয় নয় কি? তাদের মতো কবির মন নয় কি? তারাও মানুষ, কবিও মানুষ, তবে কবি কেন এমন একাকী? কবি প্রশ্ন করছেন, আবার উত্তরও দিয়েছেন। সত্যিই তিনি এমন একাকী। কবি কেন সকল লোকের থেকে আলাদা, এই প্রশ্নবাণে ক্রমাগত নিজেকে বিদ্ধ করেছেন। হাতে তুলে দেখিনি কি চাষার লাঙল, বালতিতে টানিনি কি জল, কাস্তে হাতে কতবার যাইনি কি মাঠে, মেছোদের মতো আমি কত নদী ঘাটে ঘুরিয়াছি, পুকুরের পানাশালা আসতে গায়ের ঘ্রাণ গায়ে গিয়েছে জড়ায়ে। অন্য সহজ লোকের মতো কবিও একদিন চাষার লাঙল হাতে তুলে চাষ করতে গিয়েছিলেন, বালতি করে জল টেনেছিলেন, কাস্তে হাতে ফসলের পরিচর্যায় মাঠে গিয়েছিলেন, মেছোদের মতো মাছের সন্ধানে কত নদী মাঠে ঘুরেছেন, পুকুরের দানা শ্যালা আসতে গন্ধ নিজের গায়ে জড়িয়ে নিয়েছেন। জীবনানন্দ ছিলেন গ্রাম বাংলার কবি, রূপসী বাংলার কবি। খুঁটিনাটির নিখুঁত সমাবেশে তিনি দৃশ্যচিত্রকে মূর্ত করে তুলতে পারেন। বাংলার পুকুরকেন্দ্রিক গ্রাম জীবনের ছবি বিরল শব্দরেখায় আঁকা, ইমেজের বহুলতা অনুপুঙ্খ দিয়ে দৃশ্যকে সাকার ও শরীরী করে তোলায় জীবনানন্দ ছিলেন দক্ষ। ব্রাত্য বিভিন্ন শব্দকে যখন অন্য কবিরা আঙুলের ডগা দিয়ে ছুঁয়ে দেখলেন না, তখন জীবনানন্দ সাদরে গ্রাম্য শব্দকে ডেকে আনলেন তার কবিতায়। আর সেই জন্যই জীবনানন্দর হাতে বাংলাদেশ যেমন শরীরী হলো, তেমনটি আর কারো কবিতায় হলো না। চাষার লাঙল, কাস্তে, মেছো পুকুর, দানাশালা, আষ্টে ঘানি প্রভৃতির ব্যবহারে গ্রাম বাংলা এখানে যেন জীবন্ত হয়ে উঠেছে। কিন্তু এইসব শব্দ ও বাক্যাংশের মাঝে হঠাৎ পাওয়া যায় বেদনার গন্ধ, গাঢ় বিষণ্ণতার কথা। শুধু এই নয় যে শ্যামল সুন্দর বঙ্গ প্রকৃতির এই চেহারা থাকবে না, তার চেয়েও বড় অস্তিত্বের অনিবার্য পরিণাম, একটা স্থায়ী অনিত্যতার ভাবনা আচ্ছন্ন করে রাখে কবিকে। বাস্তবিকের অনুপুঙ্খ বর্ণনায় জীবনানন্দ যে সুখী হতে পারছেন না, তার ইন্দ্রিয়োপলব্ধির আড়াল থেকে জেগে উঠেছে ইন্দ্রিয়াতীত উপলব্ধি, এক তৃতীয় চোখ। এই তৃতীয় চোখ দ্বারা উপলব্ধি করেন বোধকে, যার জন্য তিনি সকল মানুষের থেকে আলাদা। এখানে কবি যেন বলতে চেয়েছেন যে তিনি সকল লোকের মতোই সমস্ত কাজ করেছেন, তবুও তার বোধ তাকে সকল লোকের থেকে আলাদা করে দিল।
এইসব স্বাদ এসব পেয়েছি আমি, বাতাসের মতন অবাধ রয়েছে জীবন। নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়েছে মন, একদিন এইসব স্বাদ জানিয়াছি একদিন, অবাধ অগাধ চলে গেছি ইহাদের ছেড়ে। কবি মানুষের জীবনে সকল স্বাদই পেয়েছেন, পরিপূর্ণভাবে পেয়েছেন, তাই তো বাতাসের মতো অবাধ রয়েছে তার জীবন। আকাশের নিচে নক্ষত্রের তলে শুয়ে একদিন ঘুমিয়েছেন, উপভোগ করেছেন, প্রকৃতিকে দেখেছেন, তার সৌন্দর্যকে দেখেছেন। কেউ তাকে বাধা দেওয়ার ছিল না। তা ছিল যেমন অবাধ, তেমনি প্রাচুর্যতায় ভরা অগাধ। কিন্তু এই দুই প্রকার জীবনযাপনও কবির ভালো লাগেনি। এই জীবনকে ছেড়েও তিনি চলে গেছেন। ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষেরে, অবহেলা করে আমি দেখিয়াছি মেয়ে মানুষেরে, ঘৃণা করে দেখিয়াছি মেয়ে মানুষেরে। আমারে সে ভালোবাসিয়াছে, আসিয়াছে কাছে, উপেক্ষা সে করেছে আমারে, ঘৃণা করে চলে গেছি যখন ডেকেছি, বারে বারে ভালোবেসে তারে। কবি মেয়ে মানুষকে ভালোবেসেছেন, শান্তি পাননি। মেয়ে মানুষকে অবহেলা করেছেন, তাতেও শান্তি পাননি। আবার ঘৃণাও করেছেন, তাতেও কবি শান্তি পায়নি। কবি ভালোবাসার মানুষ কবির কাছে এসেছে সত্য, কিন্তু কবি তাকেও ধরে রাখতে পারেননি। উপেক্ষা করে সে চলে গেছে। কবি যখন তাকে ভালোবাসতে চেয়েছেন, সে ঘৃণা করে চলে গেছে। অর্থাৎ কবি তার ভালোবাসার মানুষের ভালোবাসাতেও শান্তি বা পরিতৃপ্তি পাননি। জীবনানন্দ কোনো মুহূর্তেই পরিতৃপ্ত কবি নন, এবং এখানেই কবি হিসাবে তার শ্রেষ্ঠতা। কাব্যের মধ্যে এক মায়াবী জগৎ সৃষ্টি করলেও সেটা একটা পর্যায় বা অংশ মাত্র। জীবনের প্রতি আগ্রহ, বাঁচার জন্য আকাঙ্ক্ষা, শেষে আত্মবিলাপ ও গভীরতর বেদনাসিঞ্চিত অনুভবে জীবনানন্দের কাব্য স্পন্দিত। ধূসর পাণ্ডুলিপির সৌন্দর্যময় নিসর্গ জগতের উজ্জ্বলতা, রসসিক্ততার অনুভবের উজ্জ্বলতা, খাঁটি বাংলা ভাষার দেশজ শব্দের সুদক্ষ ব্যবহারের ক্ষেত্রে জীবনানন্দ এই সময় আশ্চর্য সফলতা অর্জন করেছিলেন। বোধ, নির্জন স্বাক্ষর, অবসরের গান, স্বপ্নের হাত, এইসব কবিতায় আনন্দঘন স্বতঃস্ফূর্ত স্মৃতিচারণার সাক্ষী। এইসব কবিতায় রূপ পেয়েছে স্ফূর্তি, আনন্দময় এবং কোথাও কোথাও হঠাৎ বিষাদ মিশ্রিত এমন এক নিসর্গ জগৎ। বাংলা কবিতায় যে দৃশ্য আর কখনোই এই ভাব বা ভাষা ভঙ্গিতে ফিরে আসবে না। তবুও সাধনা ছিল একদিন এই ভালোবাসা, আমি তার উপেক্ষার ভাষা, আমি তার ঘৃণার আক্রোশ অবহেলা করে গেছি। যে নক্ষত্র, নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা, আমি তা ভুলিয়া গেছি। তবু এই ভালোবাসা ধুলো আর কাদা। কবির ভালোবাসার মানুষের ভালোবাসা পাওয়ার চেষ্টা করেছিলেন সহজ লোকের মতো, তিনিও সাধনা করেছিলেন, কিন্তু কবি ছিলেন ভালোবাসার মানুষের উপেক্ষার পাত্র, ঘৃণার আক্রোশ। কবিও তাকে অবহেলা করে গেছেন। কবি মনে করেন এ যেন তার জীবনে বিধির বিধান, নক্ষত্রের দোষ। সেই কারণে তারা তার প্রেমের পথে বাধা এসেছে। প্রেম টেকেনি, ভালোবাসা পাননি, কিন্তু সেসব কথা কবি ভুলে গেছেন। সেই ভালোবাসাকে ধুলো ও কাদার সমান তিনি মনে করেন। ধুলো ও কাদা যেমন জল দিয়ে ধুয়ে ফেললে কোনো অস্তিত্ব থাকে না, এই ভালোবাসাও যেন অস্তিত্বহীন, মুছে যাওয়া ভালোবাসা। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালীন পৃথিবীর রক্তক্ষয়কারী পরিবেশ কবির হৃদয়ে জেগেছিল গভীরতর জিজ্ঞাসা। এই জিজ্ঞাসা তার কবিতার ভাষাকেও যেন ক্রমশই রূপান্তরিত করেছিল। মানুষের হৃদয়কে কবি পেলেন না, দেখলেন স্বার্থ সর্বস্ব, অগভীর মানুষের সমাবেশ, লোভ, নীচতা, ঈর্ষার ক্রমবর্ধমান চেহারা। মাথার ভিতরে স্বপ্ন নয়, প্রেম নয়, কোনো এক বোধ কাজ করে। আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি। বলি আমি এই হৃদয় রে, সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা একা কথা কয়। বিশ্ব রাজনীতির গতি প্রকৃতি কবিকে নৈরাজ্যবাদের দিকে ঠেলে দিয়েছে। জীবনানন্দ নাগরিক ব্যক্তি জীবনের বিচ্ছিন্নতা বোধকে মেনে নিয়েই সমস্যা সমাধানের পথ খুঁজেছেন, এবং সামাজিক জীবন প্রবাহের অবাধ সম্ভাবনার সঙ্গে নিজেকে যুক্ত করে বিচ্ছিন্নতা বোধকে কাটিয়ে ওঠার মানসিকতা তার ছিল না। যে বস্তুনিষ্ঠ রাজনৈতিক সচেতনতা থাকলে তারা ধরা সম্ভবপর হতো, তা ছিল জীবনানন্দের কবি প্রকৃতির বহির্ভূত। তাই কবির মাথার ভিতরে কোনো রঙিন স্বপ্ন নয়, কোনো কল্পনাবিলাসী প্রেম নয়, কোনো এক বোধ কাজ করে।
মানুষের জীবনকে কবি নিজের ধারণা মতো ভালোবাসতে চেয়েছিলেন, উপলব্ধি করেছিলেন সার্বভৌমিক মানব সমাজের আবেগকে, কিন্তু নিজের হৃদয়ে সর্বদা এক অপূর্ণতা বিরাজ করত। মানুষ তার নিজ নিজ দেবতার কাছে প্রার্থনা করে শান্তি পায়, কিন্তু কবি সব দেবতাকে ছেড়ে নিজের প্রাণের কাছে শান্তির আশ্রয়ে ফিরে আসেন। হৃদয়কে প্রশ্ন করেন, সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়। অবসাদ নাই তার, নাই তার শান্তির সময়, কোনোদিন ঘুমাবে না, ধীরে শুয়ে থাকিবার স্বাদ পাবে নাকি, পাবে না আহ্লাদ। মানুষের মুখ দেখে কোনোদিন, মানুষীর মুখ দেখে কোনোদিন, শিশুদের মুখ দেখে কোনোদিন। কবি এবার নিজেকে প্রশ্নবাণী জর্জরিত করছেন। কবির মাথার ভিতরে যে বোধ সর্বদা ঘুরে বেড়ায়, সে বোধের কি কোনো অবসাদ নেই, তার কি কোনো শান্তির সময় নেই? সে সর্বদা কেন কবিকে তাড়িত করে বেড়ায়? এই বোধ কি কোনো দিন ঘুমোবে না? যেদিন কবি একটু শান্তির সময় পাবেন, যখন কবি ধীর অলস সময় শুয়ে থাকবেন, সেই স্বাদ কি কবি কোনো দিন পাবেন? কবি কি আহ্লাদ পাবেন, আনন্দ পাবেন, যখন তার মাথার ভিতরে কোনো বোধ কাজ করবে না? আর কবি দেখবেন মানুষের মুখ, মানুষের মুখ, শিশুদের মুখ। একজন অস্তিত্ববাদী মনে করেন জগৎ যে অ্যাবসার্ড তার প্রমাণ আত্মহত্যার। জগতের অ্যাবসার্ড চেহারা যখন স্পষ্ট হয়ে যায়, তখন একমাত্র আত্মহত্যাতেই নিস্তার। জীবনানন্দের কাছে অনিত্যতা এবং নশ্বরতাই সবচেয়ে বড় প্রমাণ যে জগৎ অ্যাবসার্ড। যে জগতের জন্য তার ইন্দ্রিয়গুলো সজাগ ছিল, এক অপূর্ব শ্রুত বোধের তীব্রতায় সেই জগতের চেহারা অপরিচিত হয়ে গেল। এক বোধের তীব্রতায় এক অনিবার্য নশ্বরতাকে কবি প্রতি মুহূর্তে অনুভব করেন। সব মানুষের মনে হয়তো সম্ভাবনা থাকে, তবে সব মানুষের মনে এই বোধ জন্মায় না। 8 বছর আগের একদিনের নায়কের মতো মানুষের মনে এই বোধ জন্মায়। সেই রকম মানুষের মনে দেখা দেয় অ্যাবসার্ড বোধ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল। তবু 8 বছর একদিনের নায়ক আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। কোনো কারণ নেই, কার্য ঘটেছে। এই কারণ ছাড়া অ্যাবসার্ড বোধ জীবনানন্দকে ক্রমাগত তাড়িত করে বেড়ায়। এই বোধ, শুধু এই স্বাদ, পায় সে কি অগাধ। অগাধ পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ চায় না সে, করেছে শপথ। দেখিবে সে মানুষের মুখ, দেখিবে সে মানুষের মুখ, দেখিবে সে শিশুদের মুখ। এই বোধের স্বাদ সর্বদা কবির সঙ্গে অগাধভাবে ঘুরে বেড়ায়, তার কোনো শেষ নেই। তার থেকে কবি বেরোতে পারেন না। কবির এই বোধের চেতনা পৃথিবী ছেড়ে যেতে চায় না, আকাশের নক্ষত্রলোকে পাড়ি দিতে চায় না। সে যেন শপথ করেছে, সে আনন্দের সঙ্গে মানুষের মুখ, মানুষের মুখ ও শিশুদের মুখ দেখবে। অর্থ, কীর্তি, সচ্ছলতা নয়, বিপন্ন বিস্ময় সৃষ্টির তাড়না মানুষকে অবসন্ন করে দেয়। বোধ কবিতায় এই তাড়নার কথা আছে। মহাশক্তির কাছে কবি অসহায়। সংসারীদের মতো প্রেম, সন্তান, সচ্ছলতা, খ্যাতি কবিস্বরূপকে প্রকাশ করতে পারে না, অথচ সৃষ্টির দুর্মর আবেগের সঙ্গে নিয়ত সংগ্রামে তিনি ক্লান্ত। চোখে কালো শিরার অসুখ, কানে যেই বধিরতা আছে, যেই কুচ গলকণ্ড মাংসে ফলিয়াছে, নষ্ট শশা পচা চাল কুমড়ার ছাঁচে যেসব হৃদয় ফলিয়াছে, সেই সব। কবিতার শেষ লাইন কটিতে কবি যেন অসুস্থ, সমস্ত পৃথিবী অসুস্থ, চোখে কালো শিরার অসুখ, কানেও বধিরতা, শরীরের মাংসে কুজ গলগণ্ড বাসা বেঁধেছে, নষ্ট শশা পচা চাল কুমড়োর ছাঁচে মানুষের শরীর গড়ে উঠেছে। তার মধ্যে যে সমস্ত হৃদয় ফলেছে, কবি কবিতায় তাদের কথা বলেছেন। বোধহীন এই সমস্ত সহজ লোকের মতো মানুষ, যাদের শেষ পর্যন্ত কবি নষ্ট শশা পচা চাল কুমড়োর ছাঁচের সঙ্গে তুলনা করেছেন। যুদ্ধবাদের যে বীভৎস কার্যকলাপ পৃথিবীকে অসুস্থ করছে, পৃথিবীর মানুষের জীবনে স্থিরতা আনতে দিচ্ছে না, তার পিছনে সাম্রাজ্যবাদীর অর্থনৈতিক স্বার্থকে রাজনীতি সচেতন মানসিকতা দিয়ে ধরতে না পারলেও তার অন্তর্নিহিত বিশ্বমানব প্রেমিকতার জন্য তিনি এটুকু অন্তত ধরতে পেরেছিলেন যে এক ভয়ঙ্কর অশুভ শক্তি আকাশে শকুনির বীভৎসতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে।
আপাত স্থিতাবস্থার আড়ালে এই ভাঙন দেখে, প্রতীয়মানের পিছনে সত্যের এই মারাত্মক চেহারা দেখে দুই রকম প্রতিক্রিয়া হয়েছিল কবির। প্রথম প্রতিক্রিয়া হলো ব্যঙ্গের, পরিহাসের। যে বিসঙ্গতি বোধ তাকে কৌতুক বিহ্বল করত ব্যক্তিগত জীবনে, সেই পরিহাস বোধেরই তিনি আশ্রয় নিয়েছেন কবিতায়, যখনই সত্য ও আপতিকের বিসঙ্গতি ধরা পড়ে গেছে। বিশ্ব সংসারের চেহারা দেখে ব্যঙ্গ পরিহাসের এই নেতিবাচক প্রতিক্রিয়া একসময় রূপান্তরিত হয় ঘৃণায়। বিসঙ্গতি বোধ থেকে জন্মায় অপ্রতিরোধ্য এই মারাত্মক ঘৃণা। এইসব বিভৎসতার ইমেজের সঙ্গে প্রায় সব সময় জড়িয়ে গেছে এমন সব শব্দ যা শোভন সুন্দর নয়। কুচ, গলগণ্ড, পচা চাল কুমড়ো ইত্যাদি। জীবনানন্দের এই বিবমিশার সঙ্গে যেন সুইফটের ডিসগাস্ট অবসেশনের সাদৃশ্য আছে। সুইফটের রচনায় যে এক্সপেরিমেন্টাল ভিশন আছে, সেই বীভৎস ক্লেদময়তার ছবি জীবনানন্দের কবিতাতেও আছে। আর জগতের প্রতি বিরূপ বৃত্তৃষ্ণায় এখানেও সেই পিকুলিয়ার ইমোশনাল ইন্টেন্সিটি আছে। এই ঘৃণার জগতের প্রেমহীনতার সঙ্গে আছে অন্নহীনতা ও দারিদ্র্য। যে সময়ে সামাজিক অর্থনৈতিক বৈষম্যের কথা কবিতায় ব্যবহৃত হয়ে হয়ে ক্লিশে হয়ে গেছে, সেই সময় বসে সম্পূর্ণ ক্লিশে মুক্ত ভাষায় সেই বৈষম্যের অসহায়তা এঁকেছেন জীবনানন্দ। নিদারুণ যন্ত্রণায় জীবনানন্দ নষ্ট পৃথিবীর দিকে তাকান। আশা আকাঙ্ক্ষার কল্পনা, স্বপ্ন ইত্যাদির বিনষ্টি কবিকে বেদনায় জর্জরিত করে নিশ্চয়ই। হতাশায় তিনি ভেঙে পড়েন। কোন নক্ষত্রের পানে মানুষের আশ্বাস, কোন পশ্চিমের সাগরে অনন্ত সুখ, পৃথিবী ছাড়িয়ে কোন অমর্ত্য লোকে সে অমরাবতী, এসব প্রশ্নে ক্ষতবিক্ষত হতে হতে ভালোবাসাকে জীবনানন্দ স্পর্শ করতে চান। তিনি আমাদের প্রশ্নের মুখোমুখি করে দেন, নিজে প্রশ্নের কাঁটার মুকুট পরেন। বেদনাই এই আন্তরিক অস্থিরতার জন্ম দেয়। এক পরম জিজ্ঞাসা নিয়ে জীবনানন্দ সত্যের সন্ধানে আমাদের নিয়ে আসেন। কবিতার শেষ 5টি লাইন যেন কবির কঠিন বোধযুক্ত তাড়নার ফসল, যে বোধের জগৎ থেকে সম্পূর্ণ কবিতায় কবি মুক্ত হতে পারেননি। সেই বোধের চেতনাই যেন পৃথিবীর সকল লোকের ভয়ঙ্কর অসুস্থতার ইঙ্গিত দেয়। পৃথিবী যে সুস্থ নয়, অগ্রগতির প্রবাহমানতা যে ক্ষয়িষ্ণু পৃথিবীর দ্বারা আচ্ছাদিত, কবির বোধ যেন সে কথাই আমাদের জানায় তার বোধ কবিতার মাধ্যমে। তাহলে তোমরা কবি জীবনানন্দ দাশের বোধ কবিতার সম্পূর্ণ আলোচনা শুনলে। এই আলোচনা তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে ক্লিক করবে পরবর্তী নোটিফিকেশনের জন্য। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থেকো সকলে।